খুবই সংক্ষেপ করে মাত্র 4টা নিয়ম রেখেছি, এখানে 4টা নিয়ম। এখন তুমি যেটা করছি এখান থেকে তুমি আপাতত 80% অ্যান্সার করতে পারবে। 80% তুমি। আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলেই ভালো আছো। আজকে একটি নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমাদের পাঠের বিষয় হবে রাইট ফর্ম অফ ভার্বস। এটা ক্লাস 8 ইংলিশের 5 নাম্বার প্রশ্নে তোমরা দেখতে পাবে রাইট ফর্ম অফ ভার্বস। সেখানে তোমাদের 10 নাম্বার অর্থাৎ 10টা ভার্ব দেওয়া থাকবে। ভার্বগুলোকে তুমি যদি সঠিকভাবে লিখতে পারো সেখান থেকে তুমি 10 নাম্বার ইজিলি উঠাতে পারবে। এবং এটা ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণী এবং তোমরা পরবর্তী ক্লাসগুলোতেও এটা দেখতে পাবে। এই জন্য এটা সুন্দরভাবে শিখতে হবে। তো রাইট ফর্ম অফ ভার্বস এখানে দেখো আমি অনেকগুলো নিয়ম সেগুলো সামারাইজ করে মাত্র 4টা নিয়ম লিখে রেখেছি। তোমরা অনেকগুলো গাইড কিংবা বইতে বহু নিয়ম দেখবে, সেখান থেকে আমি শুধুমাত্র 4টা নিয়ম খুবই সহজ করে লিখে রেখেছি। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভিডিওটি না টেনে সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবে, তাহলে তুমি রাইট ফর্ম অফ ভার্বস সুন্দরভাবে বুঝতে পারবে। তুমি যদি ইংরেজিতে কিছু নাও জানো তাহলে আজকের এই ক্লাস দেখলে রাইট ফর্ম অফ ভার্বস সম্পর্কে তোমার যে ধারণাগুলো ছিল সেগুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো আমি প্রথমে রাইট ফর্ম অফ ভার্বস প্রশ্নটা সমাধান না করে এই নিয়মগুলো একটু কিভাবে করতে হবে সবগুলো আগে শিখিয়ে নিই। রাইট ফর্ম অফ ভার্বস তো দেখো আমি শুরু থেকেই শুরু করব। আমরা আজকে শিখব রাইট ফর্ম অফ ভার্বস। আমরা রাইট ফর্ম অফ ভার্বস শিখতে হলে আমরা প্রথম থেকে শুরু করব, যেন তোমরা সুন্দরভাবে সেটা নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারো এবং সুন্দরভাবে বিষয়টা বুঝতে পারো। রাইট ফর্ম অফ ভার্বস এটা যদি তোমরা করতে চাও তাহলে তোমাদের প্রথমে বুঝতে হবে রাইট ফর্ম ভার্বস কি, সেটা কিভাবে করতে হয়। এগুলো সব ডিটেলসে আলোচনা না করলে তোমরা কিন্তু শুধু যে প্রশ্নের সমাধান করে দেব সেটা দেখে তোমরা বুঝবে এমনটা কিন্তু নয়। তো চলো আমরা রাইট ফর্ম অফ ভার্বস সম্পর্কে শুরু থেকে কিছু জানার চেষ্টা করি। দেখো রাইট ফর্ম অফ ভার্বস এটা একটু আমি লিখি। রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব। এখন বলো রাইট শব্দের অর্থ কি? রাইট শব্দের অর্থ হলো সঠিক। সঠিক। ফর্ম অর্থ কি? ফর্ম অর্থ হলো গঠন, অথবা ফর্ম শব্দের অর্থ হয় কাঠামো। অফ শব্দের অর্থ র বা এর, আর ভার্ব শব্দের অর্থ হলো ক্রিয়া। তাহলে এই শব্দটা যদি আমরা একত্রিত করি অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বস এর অর্থ করলে কি হচ্ছে? ক্রিয়ার সঠিক গঠন প্রণালী। ক্রিয়ার সঠিক গঠন প্রণালী। ক্রিয়ার সঠিক গঠন প্রণালী অর্থাৎ ক্রিয়ার সঠিক গঠন। এখন দেখো তোমার প্রশ্নে যখন রাইট ফর্ম ভার্বস পড়বে তখন এভাবেই পড়বে। দেখো এভাবেই তোমার প্রশ্নটা হবে। এখানে তোমার ভার্বগুলোকে একটা ব্র্যাকেট সহকারে দেওয়া হবে, ভার্বগুলোকে তোমার সামনে উপস্থাপন করা হবে। এখন তুমি পুরো বাক্যটা পড়ে এই ভার্বটাকে সঠিক গঠন প্রণালী অনুযায়ী আছে কিনা সেটা তোমাকে দেখতে হবে এবং ভার্বটাকে সঠিক গঠন অনুযায়ী তোমাকে ব্যবহার করতে হবে। অর্থাৎ ভার্বের সঠিক গঠন প্রণালী, ভার্বকে সঠিকভাবে সঠিক স্থানে বসাতে হবে। এটাই হলো রাইট ফর্ম অফ ভার্বস। তো রাইট ফর্ম অফ ভার্ব শিখতে গেলে তোমাকে প্রথমেই পার্সন সম্পর্কে একটু জ্ঞান অর্জন করতে। এবার রাইট ফর্ম অফ ভার্বসের সূত্রগুলো একটু দেখব। এখানে রাইট ফর্ম অফ ভার্বসের বহু সূত্র দেওয়া আছে। প্রতিটি গ্রামারে তোমরা দেখবে যে অনেকগুলো সূত্র দেওয়া হয়েছে। আমি সেখান থেকে অত সূত্রগুলো খুবই সংক্ষেপ করে মাত্র 4টা নিয়ম রেখেছি, এখানে 4টা নিয়ম। এখন তুমি প্রশ্ন করতে পারো যে এই 4টা নিয়ম করলেই কি রাইট ফর্ম ভার্বসটা সম্পূর্ণ হয়ে যাবে? তো প্রশ্ন হলো যে
তোমাদের পরীক্ষা কিন্তু বেশি দূরে নয়। এখন তোমাদের এমনভাবে শিখতে হবে যেন পরীক্ষায় তোমরা ভালো একটি মার্কস পেতে পারো। তো আমি যেটা করছি এখান থেকে তুমি আপাতত 80% অ্যান্সার করতে পারবে। 80% তুমি রাইট ফর্ম অফ ভার্বস অ্যান্সার করতে পারবে, প্লাস তোমার একটা ধারণা চলে আসবে রাইট ফর্ম অফ ভার্বস কিভাবে লিখতে হয়। এছাড়াও দুই একটা নিয়ম থাকতে পারে, তবে এই নিয়মগুলো তুমি খাতায় সুন্দরভাবে উঠিয়ে রাখবে এবং এখানে আমি যেভাবে বুঝাবো এটা খুব সুন্দরভাবে এবার বোঝার চেষ্টা করবে। দেখো প্রথম নিয়ম কি, আমরা ভি অন কখন বসাবো? ভি অন মানে কি, ভার্বের বেসিক ফর্ম, অর্থাৎ ভি অন ভার্বের যে মূল ফর্ম, এটা আমরা কখন বসাবো? দেখো সেন্টেন্সটি যদি প্রেজেন্ট হয়, প্রেজেন্ট অর্থ কি বর্তমান, অর্থাৎ বাক্যটি যদি বর্তমানে লেখা হয়, তোমরা তো নিশ্চয় বুঝতে পারবে কখন প্রেজেন্টে লেখা হয় কখন পাস্টে লেখা হয়। তখন এখানে দেখো এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটুকু খুবই গুরুত্ব সহকারে পড়বে। টু এর পরে সব সময় ভার্ব অন হবে, টু এর পরে ভার্ব অন হবে, মডাল ভার্বের পরে ভার্ব অন হবে। তারপরে আরো চারটা শব্দ আছে, আই, উই, ইউ, দে, এর পরে সবসময় তোমরা ভি অন ব্যবহার করবে। তাহলে টু এর পরে ভি অন হবে, মডাল ভার্বের পরে ভি অন হবে, এবং আরো চারটা শব্দ আই, উই, ইউ, দে, এরপরে ভি অন হবে। এটা মুখস্থ রাখবো, টু এর পরে মডাল ভার্বের পরে আই, উই, ইউ, দে, এরপরে ভি অন ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন আছে যে মডাল ভার্বটা কি? মডাল ভার্বটা কি? এটা তোমাদের মডাল অক্সিলারি ভার্ব হলো ক্রিয়া সম্পাদনের যে ধরন সেটা বোঝায়। তো দেখো মডাল অক্সিলারি ভার্ব মাত্র 13টি, এখানে 13টি মডাল অক্সিলারি ভার্ব তোমাদের মুখস্থ করে রাখবা, সবসময় মুখস্থ করে রাখবা। শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইস্ট, ডেয়ার, নিড, মাস্ট, আউট টু, ইউজ টু, এটা হলো 13টি মডাল অক্সিলারি ভার্ব। তো আমরা মডাল অক্সিলারি ভার্ব দেখলাম, তো একটু খেয়াল করো সকলে, এই যে টু তারপরে মডাল অক্সিলারি ভার্ব কয়টি? 13টি, এবং আই, উই, ইউ, দে, এরপরে তোমরা ভি অন ব্যবহার করবা। এবার চলো আমরা একটু উদাহরণ দেখে নিই। এখানে প্রথমটা একটু খেয়াল করো, ইটস টাইম টু প্রোটেস্ট, ইটস টাইম টু প্রোটেস্ট। এখানে দেখো একটা ভার্ব দেওয়া হয়েছে, ভার্বটা ব্র্যাকেটে রাখা হয়েছে, অর্থাৎ ভার্বটা যদি সঠিক আছে তা সঠিক থাকে তাহলে বসাই দিতে হবে, এবং যদি সঠিক না থাকে সেটাকে তুমি সংশোধন করে লিখবে। তারপরে বলছে দেখো এগেইনস্ট কর্পোরেশন, তো এখানে তোমরা একটা দেখতে পাচ্ছ যে টু আছে, কি আছে? টু আছে। আমি কি বলেছি যে টু এর পরে মডাল ভার্বের পরে আই, উই, ইউ, দে, এইগুলোর পরে সবসময় ভি অন হবে। তো এখানে দেখো টু এর পরে যেহেতু ভি অন আছে তাহলে এইটাই আমরা বসাই দেব, এখানে অ্যান্সার হবে প্রোটেস্ট, প্রোটেস্ট, প্রোটেস্টই আমরা রেখে দেব। এরপরে একটা খেয়াল করো, হাউ ডিয়ার ইউ ডু ইট, হাউ ডিয়ার ইউ ডু ইট। এখানে দেখতে পাচ্ছ একটা ভার্ব আছে, ডু আছে, এটা হলো প্রেজেন্টে আছে। তো এখানে খেয়াল করো, এখানে ভার্বের আগের শব্দটা হলো ইউ, ভার্বের আগের শব্দটা কি? ভার্বের আগের শব্দটা হলো ইউ। আমি নিয়ম 1 নম্বর নিয়ম বলেছি কি, যখন আই, উই, ইউ, দে হবে তখন ভার্বের প্রেজেন্ট ফর্মই হবে, অর্থাৎ ভি অনই বসবে। তাহলে এখানে কিন্তু আমরা ডু ই বসাই দেব। আশা করি সকলে বুঝতে পেরেছো। চলো আমরা এবার পরের আরেকটা উদাহরণ দেখি। এখানে দেখো বলছে আই উইল গো টু স্কুল, আই উইল গো টু স্কুল। এখানে উইল হলো অক্সিলারি মডাল ভার্ব, কি ভার্ব? মডাল ভার্ব। আমি বলেছি কি মডাল ভার্বের পরে কি হবে? মডাল ভার্বের পরে ভার্বের কোনো পরিবর্তন হবে না, ভার্ব ভি অন হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, গোই বসাই দেবো। এখানে বলছি দেখো মডাল ভার্ব, মডাল ভার্ব কতটি? মডাল ভার্ব হলো 13টি। এই 13টি মডাল ভার্ব তোমরা বিভিন্ন গ্রামার গাইডে সেখানে খুঁজে পাবে, অর্থাৎ আমি অথবা আমি ভিডিওতে যেটা দেখিয়েছি সেখান থেকে তোমরা পজ করে এটা লিখে নিতে পারো। তাহলে আশা করি 1 নম্বর যে নিয়মটা ছিল এটা সবাই বুঝতে পেরেছো। চলো আমরা এবার 2 নম্বর নিয়মে চলে যাই। 2 নম্বর নিয়মটা একটু খেয়াল করো, বাক্যে বা অনুচ্ছেদে, অর্থাৎ তোমার একটা বাক্য দেওয়া হবে অথবা একটা অনুচ্ছেদ দেওয়া হবে,
সেটা যদি পাস্ট হয়, সেটা যদি পাস্ট হয়, পাস্ট অর্থ কি? পাস্ট শব্দের অর্থ হলো অতীতকাল, অর্থাৎ বাক্যটা যদি অতীতের হয় তখন তুমি ভি টু ব্যবহার করবা। এখন অনেকেই প্রশ্ন করে ভি1 কি, ভি2 এবং ভি3, এগুলো অনেকের বুঝতে সমস্যা হয়। এর জন্য তোমরা এগুলো মুখস্থ করে রাখবা। ভার্ব অন, ভি1, ভি2 এবং ভি3। ভার্বের প্রেজেন্ট ফর্ম এটাকে বলা হয় ভি1, ভার্বের পাস্ট ফর্ম এটাকে বলা হয় ভি2 এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এটাকে বলা হয় ভি3। দেখো এখানে হেল্পটা আছে ভি1 এ, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আছে। এটাকে যখন পাস্টে নিয়ে যাওয়া হবে তখন এর সাথে ইডি যোগ হয়ে পাস্ট হয়ে গেছে। দেখো এটা হলো ভি2 এবং হেল্পড এটা পাস্ট পার্টিসিপল। তাহলে এই ভার্বের তিনটা রূপকে ভি1, ভি2 এবং ভি3 বলা হয়। তাহলে আমরা এখন নিয়ম 2 দেখছি হলো পাস্ট অর্থাৎ ভি2 কখন ব্যবহার করব। আমরা এই যে পাস্টগুলো কখন ব্যবহার করব একটু খেয়াল করো, একটু ভালোভাবে খেয়াল করো। পাস্ট এইটা চেনার একটা খুবই সুন্দর একটা উপায় আছে, সেটা আমি এখানে দেখো নিচে লিখে রেখেছি। পাস্ট অর্থাৎ কোনো বাক্য বা কোনো গল্প কখন পাস্টে লেখা হয়েছে তুমি কিভাবে বুঝতে পারবা? তুমি একটা কথা বা একটা এই তিনটা বিষয় সব সময় মাথায় রাখবা। কি? প্রথম কথা হলো যদি কোনো গল্প লেখা থাকে তাহলে গল্প কিন্তু পাস্ট হয়, অর্থাৎ গল্প একবার হয়ে গেছে, সেটা হলো পাস্ট। এরপরে ইতিহাস, ইতিহাস কি? ইতিহাস অর্থ হলো পূর্বের ঘটে যাওয়া কোনো ঘটনা যখন আমরা পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করছি বা আমরা সেই ঘটনাটা পড়ছি সেটা কিন্তু ইতিহাস হয়ে গেছে। সুতরাং ইতিহাস এটা অতীত হয়ে গেছে, এটা হলো অতীতে পাস্ট হবে। আরেকটা হলো ব্যক্তি জীবনী পাস্ট হবে, অর্থাৎ কোনো একটি ব্যক্তির জীবনী, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, তারপরে সুকান্ত ভট্টাচার্য, এরকম আমরা অনেক কবির জীবনী পড়ি, অনেক ব্যক্তির জীবনী আসতে পারে। সেটা ধরে নেবা যে যখন কোনো ব্যক্তির জীবনী আসবে সম্পূর্ণ গল্পটাই আছে অতীতে। আশা করি সকলেই বুঝতে পারছো। এবার চলো আমরা একটা কোশ্চেন সলভ করে আসি। এখানে বলছে দেখো তানিয়া, তানিয়া রেগুলারলি, তানিয়া নিয়মিত, গো টু স্কুল, তানিয়া নিয়মিত স্কুলে যায়। এখানে বাক্যটার দিকে একটু খেয়াল করবে সকলে। তানিয়া রেগুলারলি গো টু স্কুল, অর্থাৎ তানিয়া নিয়মিত স্কুলে যায়, তানিয়া নিয়মিত স্কুলে যায়। অর্থাৎ দেখো এখানে একটা অতীতের যে সময়টা নির্দেশ করেছে, অতীতের একটা অভ্যাস কে নির্দেশ করেছে। সুতরাং এটা হলো পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, সে নিয়মিত স্কুলে যায়, অর্থাৎ তার অতীতের একটা অভ্যাস এখানে উপস্থাপন করা হয়েছে। পুরো সেন্টেন্সটা আসে কিসে? পুরো সেন্টেন্সটা আসে হলো অতীতে, অর্থাৎ এটা হলো পাস্ট ইনডিফিনাইট টেন্স। এখানে দেখো গো, তাহলে যেহেতু পুরো বাক্যটা আমরা পাস্টে দেখতে পাচ্ছি, এখানে গো ভার্বটা হলো প্রেজেন্ট ফর্ম, এটাকে যদি আমরা পাস্ট ফর্মে নিয়ে আসি তাহলে কি হবে? ওয়েন্ট। কি হবে? ওয়েন্ট। তাহলে এখানে আমাদের ব্যবহার করতে হবে তানিয়া রেগুলারলি ওয়েন্ট টু স্কুল, সে নিয়মিত স্কুলে যেত। আশা করি নিয়ম 2 সকলে বুঝতে পেরেছে। এবার আমরা নিয়ম নাম্বার 3-এ যাব। এখানে হলো ভার্বের সাথে কখন এস অবলিক ইএস এটা ব্যবহার করা হবে, অর্থাৎ ভার্বের সাথে কখন এস বা ইএস যুক্ত করবা। তো এটা একটু খেয়াল করো, চারটা ক্ষেত্রে তোমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করবা। একটা হলো হি, শি, ইট, নাউন। হি, শি, ইট, নাউন, এই চারটা শব্দের পরে বা এই চারটা ক্ষেত্রে তোমরা ভার্বের পরে এস বা ইএস যুক্ত করবা। আরেকটা কথা হলো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটা কিন্তু আমি প্রথমে দেখিয়েছি, পারসন সিঙ্গুলার অর্থ এক বচন। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, যেমন হি, শি, ইট, হিম, হার, হিজ, হার, হেয়ার্স, ইটস, এগুলো। তখন এই চারটা যে সকলে খেয়াল রাখবা, হি, শি, ইট, নাউন, এরপরে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। তো এখানে দেখো একটা কথা আছে এস বা ইএস। এখন প্রশ্ন হলো যে আমরা কখন ইএস ব্যবহার করব, কখন ইএস ব্যবহার করব, এরকম একটা প্রশ্ন সবার ভিতরে থাকে। তো দেখো ওয়ার্ডের শেষে যদি এই চারটা শব্দ থাকে
CHOX CHOX থাকে তাহলে ইএস ব্যবহার করবা। আমি আবারও বলছি, যে শব্দটা মানে যে শব্দটার শেষে CHOX থাকবে তারপরে তোমরা ভার্বটা থাকবে, সেই ভার্বের সাথে ইএস যোগ করবা। আর যদি এই চারটা শব্দ না থাকে সেখানে শুধু এস যোগ করবা। তো এটা বুঝতে সমস্যা হবে, আমি এজন্য উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি, একটু খেয়াল করো, সকলে একটু খেয়াল করো। এখানে দেখো 4 নাম্বারটা একটু খেয়াল করো, হি ডু দ্য ওয়ার্ক, সে কাজ করে। এখন এখানে একটা ভার্ব দেওয়া আছে, ভার্বটা যদি সঠিক থাকে আমরা তাই লিখবো, যদি ভার্বটা ভুল দেওয়া থাকে আমরা সেটা সঠিক করে লিখবো। এখন বলো, এখানে সাবজেক্ট হিসেবে আছে হলো হি, আমরা পড়ছি কি হি, শি, ইট, নাউন। যদি সাবজেক্ট থাকে এর পরে সবসময় ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এখন প্রশ্ন হলো, আমরা এর সাথে কি এস যোগ করব না ইএস যোগ করব? আমি বলছি কি শেষে যদি তোমরা CHOX এগুলো দেখতে পাও তখন তোমরা ইএস ব্যবহার করবে। দেখো এখানে ডু শেষের শব্দ কি? শেষের শব্দ হলো ও। আমরা পড়ছি কি CHOX যদি থাকে তাহলে ইএস যোগ করতে হবে, তাহলে এটাকে আমরা লিখবো ডাস, DOES। এখন প্রশ্ন যে আমরা ইএস বসালাম কেন? এখানে দেখো CHOX এই কয়টা শব্দ যদি শেষে থাকে তাহলে তার সাথে ইএস বসাতে হবে, আর যদি এই কয়টা শব্দ না থাকে তখন তুমি শুধু এস ব্যবহার করবা। আশা করি সকলে ক্লিয়ার, সকলে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে সকলেই সাবস্ক্রাইব করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। সকলেই ভিডিওটিতে একটি লাইক করে দাও, সকলে একটি লাইক করে দাও। এরপরে দেখো আমরা 4 নাম্বার নিয়মে চলে যাই, এটা আমাদের লাস্ট নিয়ম। ভার্বের সাথে আমরা আইএনজি কখন ব্যবহার করব? ভার্বের সাথে তুমি কখন আইএনজি ব্যবহার করবা? ভার্বের সাথে আইএনজি ব্যবহার করবা, এখানে আমি 3টা নিয়ম লিখে রেখেছি। 3টা নিয়ম তুমি খুব সুন্দরভাবে মাথায় রাখবা, 3টা নিয়ম তুমি খুব সুন্দরভাবে মাথায় রাখবা। একটা হলো যদি প্রথমে ফাঁকা থাকে, অর্থাৎ প্রথমে যখন ফাঁকা থাকবে কোনো বাক্যে তখন তুমি ভার্বের সাথে আইএনজি যুক্ত করবা। শেষে যখন ফাঁকা থাকবে তখনও তুমি আইএনজি যুক্ত করবা। এই হলো প্রথম নিয়ম, প্রথমে আর শেষে ফাঁকা থাকলে আইএনজি যুক্ত করতে হবে। এরপরে প্রিপোজিশন এর পরে আইএনজি যুক্ত করতে হবে। তবে টু অনেক সময় টু এর পরে আইএনজি ব্যবহার করা হয় না, টু ব্যতীত সকল প্রিপোজিশনের পূর্বে আইএনজি ফর্ম ব্যবহার করতে হবে। আরেকটা হলো পসেসিভের পরে। এখন প্রশ্ন হলো পসেসিভ কি? পসেসিভ কি আমি কিন্তু তোমাদের আগের থেকে বুঝিয়ে এসেছি, অর্থাৎ যার ভিতরে অধিকার বোঝাবে, র বোঝায়, যেমন আমার, মাই মানে আমার, মাইন অর্থ আমার, আওয়ার অর্থ আমাদের, এগুলো কিন্তু অধিকার বোঝাচ্ছে, জিনিসটা কার? আমার। তখন যখন অধিকার বোঝাবে তখন আইএনজি ব্যবহার করা হবে। এবার দেখো আমি তোমাদের একটা উদাহরণের সাহায্যে আরো ক্লিয়ার করে দিই। এখানে বলছে দেখো টিচ ইজ এ নোবেল প্রফেশন, মানে একটা সম্মানজনক পেশা। শিক্ষকতা একটি সম্মানজনক পেশা, টিচিং বা অর্থ শিক্ষা দেওয়া একটা সম্মানজনক পেশা। ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে, ভিডিওটি একটু দীর্ঘ হয়ে যাচ্ছে, তারপরেও তোমরা একটু মনোযোগ নিয়ে দেখার চেষ্টা করো, কারণ এটা দেখলে তোমাদের রাইট ফর্ম ভার্ব সম্পর্কে সকল যে ধারণাগুলো ছিল সেগুলো একটু ক্লিয়ার হয়ে যাবে, তোমরা প্রশ্নটা সঠিকভাবে অ্যান্সার করতে পারবে। তো এখানে খেয়াল করো টিচিং ইজ এ নোবেল প্রফেশন। প্রথমে একটু খেয়াল করো আমরা ফাঁকাটা কোথায় পাচ্ছি? প্রথমে ফাঁকা থাকলে কি হবে বলো তো? ভার্বের সাথে আইএনজি হবে। টিচিং দেখো প্রথমে, তাও টিচ হলো প্রথমে, এটা আমরা লিখতে গেলে কি লিখবো? TEACHING যুক্ত করে দেব, তাহলে হবে টিচিং। ঠিক আছে, সকলে আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো একটা বাকি ছিল এখানে, মাইনুল কলমি, মাইনুল কলমি, এটা কোন নিয়ম বলো তো? আমরা যে পড়ছিলাম দেখো 3 নম্বরে, হি, শি, ইট, নাউন যদি থাকে তাহলে তার সাথে এস বাই এস হবে। তাহলে এখানে মাইনুল, মাইনুল কি? একটা ব্যক্তির নাম। কিসের নাম? একটা ব্যক্তির নাম, এটা হলো নাউন। তাহলে নাউনের পরে ভার্বের সাথে কি হবে? এস বাই এস যুক্ত হবে। CALLS,
এখন প্রশ্ন, আমরা এখানে ইএস ব্যবহার করিনি কেন, তার নিয়ম কিন্তু আমি আগে বলছি। যদি শব্দের শেষে সি এইচ ও এক্স থাকে, এখানে দেখো শব্দের শেষে সি এইচ ও এক্স কোনোটা নেই, এজন্য আমরা এস ব্যবহার করছি। আশা করি ক্লিয়ার। এখন চলো তোমাদের বোর্ড থেকে যে কোশ্চেনটা দিয়েছে সেই কোশ্চেনটা সলভ করে আরো ধারণা বা আইডিয়াগুলো ক্লিয়ার করার জন্য আমি তোমাদের কোশ্চেনের অ্যান্সার করে দেই। এখানে দেখো তোমাদের বোর্ড থেকে একটা কোশ্চেন দিছে ক্লাস 8 ইংলিশ, এবং তোমরা যারা অন্য শ্রেণীর আছো এটা একটু খেয়াল করো। তোমরা শুধু নিয়মগুলো শিখলেই হবে। তোমাদের যে শুধুমাত্র নিয়মগুলো যদি মুখস্থ করো তাহলে যেখান থেকে আসুক না কেন তোমরা সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে। দেখো এখানে সেলফ স্টাডি ইজ এ মেথড অফ লার্নিং হোয়ার, অর্থাৎ সেলফ স্টাডি একটা শেখার একটা পদ্ধতি, হোয়ার স্টুডেন্টস টেক চার্জ অফ দেয়ার ওন স্টাডি আউটসাইড অফ দ্য ক্লাসরুম, যেখানে ক্লাসের বাইরেও তারা অনেক কিছু শিখতে পারে উইদাউট ডিরেক্ট সুপারভিশন। এরপরে দেখো এখানে একটা ভার্ব দেওয়া আছে দিস, দিস অ্যালাউ, দিস অ্যালাউ। একটু খেয়াল করো, আমি তোমাদের পার্সন শিখাইছিলাম। ফার্স্ট পার্সন কি, যার ভিতরে আমি থাকবে সেটা ফার্স্ট পার্সন, যার ভিতরে তুমি থাকবে সেটা সেকেন্ড পার্সন, এবং বাকিগুলো সব থার্ড পার্সন। এখানে দিস শব্দের অর্থ কি, দিস শব্দের অর্থ হলো এই, তাহলে এটা কোন পার্সন বলো তো সকলে, থার্ড পার্সন। কোন পার্সন, থার্ড পার্সন। এটা থার্ড পার্সন কোন নাম্বার, সিঙ্গুলার না প্লুরাল, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। দিস অর্থ এই, অর্থাৎ এক বচন হলে সিঙ্গুলার, বহু বচন হলে প্লুরাল। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যখন সাবজেক্ট হবে তখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। তাহলে এখানে এই ভার্বটা আমরা কিভাবে লিখতে পারি, এখানে ভার্বটা আমরা এভাবে লিখব, এ ডাবল এল ও ডাব্লিউ এস, অ্যালাউস, শুধু এস যোগ করে দেবো। এরপরে আমরা বি নাম্বারটা চলে যাই। দি স্টুডেন্টস টু টেক কন্ট্রোল অফ হাউ, হোয়াট, হোয়েন অ্যান্ড হোয়ার দে লার্ন। একটু খেয়াল করো, দে লার্ন আছে এখানে। এখানে আমি কি বলছি, ভিয়ন কখন বসবে, সেন্টেন্সে যদি টু থাকে, মডাল ভার্ব থাকে, আই উই ইউ দে। এখানে দে যদি থাকে তাহলে ভিয়ন হবে। খেয়াল করো এখানে কিন্তু আছে দে, তাহলে আমরা কি ব্যবহার করব, ভিয়ন। এখানে ভিয়নই আছে, আমরা যা আছে সেটাই বসাই দেব। এখানে কি আছে, লার্ন। এরপরে চলো আমরা সি নাম্বার কোশ্চেনে যাই। দিস মেথড অফ স্টাডিং, দিস মেথড অফ স্টাডিং বি preferred by independent learners because they can take learning into their own heads। দেখো এখানে একটু বলে নেই, এখানে বি আছে, কি আছে, বি আছে। বি ভার্ব সম্পর্কে তোমরা হয়তো কেউ জানো অথবা কেউ জানো না। বি ভার্ব কি, বি ভার্ব হলো এম, ইজ, আর, অজ, ওয়ার। বি ভার্ব কি, এম, ইজ, আর, অজ, ওয়ার। এই বি ভার্বটা তোমরা সবসময় খেয়াল রাখবে, যখন বি ভার্ব বসাতে বলবে তখন কখন কোনটা বসাবে এটা তোমাদের খেয়াল রাখতে হবে। অ্যাম বসবে কখন, যখন ব্যক্তি হবে, যেমন আই অ্যাম, আয়ের পরে অ্যাম বসাতে হবে। ইজ বসবে কখন, যখন এক বচন হবে, এক বচনের ক্ষেত্রে ইজ ব্যবহার করবো। আর বসবে কখন, বহু বচন, বহু বচনের ক্ষেত্রে। এগুলো হলো প্রেজেন্টের ক্ষেত্রে। এখন অজ অর্থ কি, অজ অর্থ ছিল, তাহলে অজ আমরা কখন ব্যবহার করি, যখন অতীতকালের কোনো ঘটনা, অতীতের ক্ষেত্রে, বা অর্থাৎ পাস্ট টেন্সে আমরা অজয়ের ব্যবহার করি। এখন প্রশ্ন, পাস্ট টেন্সে যদি আমরা অজয়ের ব্যবহার করি তাহলে দুইটা আমরা কখন কোনটা ব্যবহার করি। সেন্টেন্সটি যদি পাস্ট থাকে আর এক বচন হলে অজ ব্যবহার করবা, বহু বচন হলে অয়ার ব্যবহার করবা। যেমন হি, হি অর্থ কি, সে কয়জন, একজন। হির পরে অজ বসবে, তারপরে ওয়ার বসবে কোথায়, দে, দে অর্থ কয়জন, দে অর্থ তারা। এখানে অনেক লোক বোঝাচ্ছে, অনেকগুলো মানুষ বোঝাচ্ছে, এটা বহু বচন, এজন্য দের পরে ওয়ার বসবে। হয়তো আশা করি সকলে বুঝতে পারছো। এখন হির পরে অজ বসে আর হির পরে ইজ বসে। কেন বসে, হি যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে থাকে অর্থাৎ বর্তমানে লেখা হয় তখন হির পরে তুমি ইজ বসাবো। কেন বসাবো হির পরে ইজ, কারণ হি হলো এক বচন, এক বচনের পরে ইজ বসে। বি ভার্বের ক্ষেত্রে এগুলো কিন্তু সব বি ভার্ব। আর যখন দে থাকতো তখন আর বসাবো। আশা করি ক্লিয়ার হয়েছে। তো দেখো এখানে একটু খেয়াল করো সকলে, বি ভার্ব বসাতে বলছে আমাদের।
তোমরা এই ক্লাসটা যেগুলো গুরুত্বপূর্ণ মনে করো সেগুলো খাতায় নোট করে রাখবে, সকলে একটু নোট করে নেবে, ভিডিওটি থামিয়ে সকলে নোট করে নেবে, খাতায় একটু নোট করে রাখবে যেগুলো প্রয়োজনীয় মনে হয়। তো এখানে দেখো বলছে বি, এখানে বিটা আমরা একটা বি ভার্ব নিয়ে আসবো, ইজ নিয়ে আসবো। কেন নিয়ে আসবো? দেখো এখানে এক বচনে লেখা হয়েছে দিস মেথড, এই পদ্ধতি, অফ স্টাডিং, পড়ার এই পদ্ধতি। এখানে কিন্তু বহু বচনে লেখা হয়নি, সুতরাং আমরা এটা ইজ ব্যবহার করব। সির আগে আমরা বি ভার্ব হিসাবে কি নিয়ে আসবো? ইজ নিয়ে আসবো। এরপরে আমরা ডি নাম্বারটা অ্যান্সার করব। ডি নাম্বারটা দেখো, দে অ্যাসেস, কি বলছে? দে অ্যাসেস। একটু মাথা খাটিয়ে বলো তো আমাদের কোন নিয়মে পড়ছে? 1 নাম্বার নিয়মে, আই উই ইউ দে, এরপরে ভিয়ন হবে। দে অ্যাসেস আছে, তাহলে আমরা অ্যাসেসই বসিয়ে দেব। কি যেন বানান? এ এস এস ই এস এস, অ্যাসেস। ঠিক আছে। এরপরে হোয়াট ইনফরমেশন দে নিডেড ফাইন্ড দ্য রিসোর্স টু, এইখানে একটু খেয়াল করো, টু কি বলছিলাম? টু এর পরে কোন ভার্ব হবে? সকলে একটু খেয়াল করো তো, টু এর পরে কোন ভার্ব হবে? টু এর পরে ভার্ব অন হবে, অর্থাৎ ভি অন হবে টু এর পরে। তো এখানে দেখো লিখেছে কমপ্লিটিং, অর্থাৎ আইএনজি যুক্ত করা হয়েছে। এখন বলো তো এখানে আইএনজি কি যুক্ত করা ঠিক হয়েছে? না, এখানে আইএনজি যুক্ত হবে না। এজন্য আমরা কি করব? শুধু কমপ্লিট লিখে দেব। এটা হলো ই নাম্বার। কমপ্লিমেন্ট, MENT, কমপ্লিমেন্ট, এখানে আমরা আইএনজি রাখবো না। দে আর লার্নিং অ্যান্ড কমপ্লিট দেয়ার অ্যাসেসমেন্ট at their own pace. Anyone can incorporate. Anyone can incorporate. এখন ক্যানটা কি ভার্ব? সকলে বলো তো ক্যানটা কি ভার্ব? ক্যানটা হলো মডাল ভার্ব। আর মডাল ভার্বের পরে কি হয়? এখানে আমি দেখো প্রথম নাম্বার নিয়মে লিখছি মডাল ভার্বের পরে ভিয়ন হয়। মডাল ভার্ব কতটি? মডাল ভার্ব 13টি। এই তো মডাল ভার্ব 13টি। তোমার যদি শেখার ইচ্ছা থাকে তাহলে আমার একটা ক্লাসে তুমি অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু শিখতে পারবা। আর যদি তোমার শেখার ইচ্ছা না থাকে তাহলে তুমি কিছুই শিখতে পারবা না। তুমি এগুলো লিখে রাখবা, তুমি এগুলো নোট করে রাখবা যে অক্সিলারি ভার্ব, মডাল ভার্ব, অক্সিলারি ভার্ব এবং আমি রাইট ফর্ম অফ ভার্বস করতে গেলে আমার কি কি প্রয়োজন হবে, নিয়মগুলো কোনগুলো প্রয়োজন হচ্ছে সবগুলো তুমি নোট করে সুন্দর করে রেখে দিবা। তাহলে পরীক্ষার দিন তুমি ওটা দেখলে তোমার অনেক খাটনি কমে যাবে, তুমি সুন্দরভাবে বুঝতে পারবা। তাহলে ক্যানটা কি ভার্ব ছিল? অক্সিলারি, মডাল ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। মডাল ভার্বের পরে ভিয়ন হয়। তাহলে এখানে ক্যানের পরে কি আছে? ইনকর্পোরেট। এখন বলো তো ইনকর্পোরেট কি ইনকর্পোরেটে বসবে না অন্য কিছু বসবে? ইনকর্পোরেটই বসে যাবে। তাহলে আমরা এটা লিখি, এটা কোনটা যেন? এফ নাম্বার। আমরা কি লিখব? ইনকর্পোরেট। এখন চলো আমরা পরেরটা যাই। সেলফ স্টাডিং ইন দেয়ার ওন লার্নিং প্র্যাকটিস, not just independent learners. Self-studying is also quite useful for anyone who may not have the time to get. এখানে কি আছে? to get। তাহলে আমরা জি নাম্বারটা কি অ্যান্সার করব? এখানে যেটা আছে সেটাই লিখব, ভিয়নই বসে যাবে। এনরোল। এরপরে দেখো সেলফ স্টাডি হেল্পস বিল্ডিং। এখন দেখো এখানে কি আইএনজি ফর্ম ব্যবহার করা ঠিক আছে? না, এখানে আইএনজি ফর্ম ব্যবহার করা ঠিক নাই। কেন? এটা আমরা শব্দের প্রথমেও দেখছি না, শব্দের শেষেও দেখছি না। এখানে কোনো অধিকারও বুঝায়নি, অথবা এর আগে কোনো প্রিপোজিশনও নেই। সুতরাং এখানে বিল্ডিং না হয়ে বিল্ড হবে। কি হবে? এখানে ভিওয়ান ব্যবহার করতে হবে। এটা প্রেজেন্টে লেখা হয়েছে। এরপরে আমরা আই নাম্বারটা একটু খেয়াল করি। এখানে আই নাম্বারটা একটু খেয়াল করো সকলে। এ স্টুডেন্টস কনফিডেন্স ইন লার্নিং। এখানে আমি কি বলছিলাম? প্রথমে যদি ফাঁকা থাকে কি করবা?
আইএনজি যুক্ত করবা। প্রথমেই শব্দের প্রথমেই ফাঁকা থাকলে, বাক্যের প্রথমেই ফাঁকা থাকলে আইএনজি ব্যবহার করতে হবে, এটা মাস্ট বি, এটা হলো নিয়ম। তাহলে এখানে ম্যানেজ কি হবে? ম্যানেজিং। সরি, এখানে এটা ব্যবহার হবে না, ম্যানেজিং। আশা করি সকলে বুঝতে পারছো। এরপরে একটু খেয়াল করো, টাইম অ্যান্ড প্রায়োরিটিস হেল্পস মেক সেলফ স্টাডিংস মোর ইফেক্টিভ। স্টুডেন্টস are allowed to be self-motivated and less reliant on teachers to direct how and when they should study. এখানে মোটিভেট অনুপ্রাণিত হয়েছিল, ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হয়েছিল, সেলফ স্টাডিং অর্থাৎ কি হয়েছিল? তারা অনুপ্রাণিত হয়েছিল। এটা পাস্ট টেন্স ব্যবহার করতে হবে, এটা পাস্ট টেন্সে আছে। এখানে অ্যালাউ, আমরা অ্যালাউ ইট ব্যবহার করব, অ্যালাউ ইট। এই ছিল তোমাদের অ্যান্সার। তোমরা পরবর্তী গ্রামারগুলো যদি আমার কাছ থেকে বুঝতে চাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং